আপনারা দেখেন আপনার খবর আপনার তিনি খবর। বিজেপির ইন অ্যান্ড আউট দুটোই জানেন, কারণ তিনি তাদের সঙ্গে ঘরও করেছেন, তাদের সঙ্গে লড়ার নাটকও করেন। আমি তো অতটা বলতে পারবো না, তো বিজেপির অতটা ভেতরে আমি ডিপ ডাইভ দিই। কিন্তু এই ডিপ ফেকের যুগে মমতা ব্যানার্জি যে ফেকিং করেন তার রাজনীতিতে, তার কথাবার্তায় মিথ্যাচার করেন, সেটা তো আমরা জানি, আমরা তো বিশ্বাস করি। এবং কিন্তু নতুন অরিজিনাল কথা কিছু বলেন না। এটা অনেক আগে সুব্রত মুখার্জিকে বলা হয়েছিল তরমুজ, যেমন উনি কংগ্রেসে ছিলেন হাফ আর হাফ ছিলেন তৃণমূলে, বিধানসভার মধ্যে ছিলেন কংগ্রেসে আর পুরসভায় ছিলেন তৃণমূলে। মনে আছে আপনাদের? সেলিমদা বলছি, নতুন রাজ্য সম্পাদক হিসেবে আগামী লক্ষ্য কী থাকবে? এই সিপিএমের যে শূন্য গেরো, সেটা কি কাটবে বলে মনে হচ্ছে? লক্ষ্য সিপিআইএম এর রাজ্য সম্মেলনে আমরা ঠিক করেছি 3 বছরের জন্য সম্মেলন হয়। সুতরাং এই 25 থেকে 28 পর্যন্ত আমরা কি করে আমাদের সংগঠনকে আরো দৃঢ় ভিত্তিভূমিতে দাঁড়া করাবো, আরো নতুন মানুষের সমাগম করব, তথ্যকে কিভাবে আরো বাড়াবো, এবং এখানকার মানুষের যে সমস্যা আছে, কৃষকের ফসলের দাম হোক, এই আলু চাষিদের আলুর দাম হোক, আর সারের প্রশ্ন হোক, মজুরির প্রশ্ন হোক, পরিযায়ী শ্রমিকের প্রশ্ন হোক, বেকার ছেলেদের কাজের প্রশ্ন হোক, ছোট ছোট ব্যবসা দোকানদার যারা আছে তাদের সমস্যা হোক, শিক্ষা স্বাস্থ্য নিয়ে সমস্যা হোক, স্কুলগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলে রাখা হোক, বিকল্প ভাবনা নিয়ে আমাদের লড়াই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারপর মানুষ ঠিক করবেন আমরা বুথে বুথে যদি এই দুর্নীতিবাজ, তোলাবাজ এবং লুটেরাদের আটকাতে পারি, আর রাজ্যের সাম্প্রদায়িক শক্তিকে যদি পরাস্ত করতে পারি, তাহলে আর শুধু কেউ কেন আরো অনেক কিছু হতে পারে। বলুন, নেক্সট প্রশ্নগুলো থাকলে পলিটিক্যাল প্রশ্ন। রাজ্য সরকার ভুয়ো ভোটার ঢোকাচ্ছে, তো একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে ভুয়ো ভোটার ঢোকানোর নিয়ন্ত্রণটা কে করে, কেন না রাজ্য? প্রথম কথা হচ্ছে 2004 সালে যখন উনি কাগজ ছড়েননি, ভোটার লিস্ট, বাংলার ভোটার লিস্ট ছড়েছিলেন কয়েকটা একটাড়া, এবং তখন তিনি এনডিএ অংশীদার ছিলেন, লালকৃষ্ণ আদবানির মানসপুত্রী ছিলেন, বিজেপির সঙ্গী ছিলেন, আর এখন তিনি নাটক করছেন বিজেপি বিরোধিতা। বরাবরই তিনি কেন্দ্র সরকারের সাহায্য চেয়েছিলেন, কেন্দ্রে অধিষ্ঠিত দল সরকারে যারা, তাদের সাহায্য চেয়েছিলেন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং সিপিআইএমকে উৎখাত করার জন্য, তার বিরুদ্ধে লড়ার জন্য। এখনো তাই করছেন। কিন্তু কে ভুতুরে ভোটার ঢোকালো? এই যে সরকার এলো বিধানসভায় জিতে, এই ভুতুরে ভোটার ভিত্তিতে, আর নাকি বলছেন এখন ভুতুরে ভোট ঢোকানো হয়েছে। আসলে তখন তিনি বলেছিলেন বাংলাদেশি আর এখানকার, তখন বিজেপি রাজনীতি ছিল এটা, আর এখন বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে বাঙালি অবাঙালি। সুতরাং 2026-এর ভোটের আগে বিভাজনটা, আমি এর আগে আপনাদের বলেছি, ওই আগেকার দিনে ফোর্স প্যাড সিগারেট হতো একটা, তাতে হচ্ছে একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, তাহলে ধর্মের নামে একটা কাটা হচ্ছে আর একটা ভাষার নামে খান খান করার জন্য মানুষকে। ভোটার লিস্ট সংশোধনে কাজ করে কে? সিওর অফিস থেকে রিটার্নিং অফিসার, জেলা অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, তারা কার আন্ডারে থাকে? গত 10 বছর ধরে আমরা ভুয়ো ভোটারের নাম তালিকা জমা দিচ্ছি। সল্টলেকে যখন পুনর্নির্বাচন হলো, আপনার কাগজে পড়েননি, তখন লেখেননি যে মৃত লোক ভোট দিয়ে চলে গেল, বিখ্যাত মানুষের? কারা দিয়েছে ভোট? কারা বেনিফিশিয়ারি? ভোটার লিস্ট ছেড়ে দিন, একটা কোঅপারেটিভের ভোট মেদিনীপুরে 24-25 দুদিন ছিল নমিনেশন জমা দেওয়ার কথা, সেখানে পুলিশ, মস্তান, গুন্ডা সব মিলে সিপিএম অফিস তারা বন্ধ করে দিয়ে কেউ যাতে নমিনেশন জমা না দেয়, মারধর করে হাসপাতাল পাঠানো হয়েছে। তার 2 দিন আগে দুর্গাপুরে স্টিলের কোঅপারেটিভের কারখানার ইউনিয়ন আমাদের, সেখানে দাঁড়িয়ে মারধর করে নমিনেশন জমা দিতে পারবে না। তার মানে গোটা ভোট প্রক্রিয়াটা বানচাল করতে চায়, এবং ভোট মানুষের মত যাতে না প্রকাশিত হয়। আর তার প্রাথমিক পর্ব হচ্ছে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে ভোটার লিস্ট। সেই ভোটার লিস্টটাকে বিজেপি তৃণমূল উভয় মিলে মহারাষ্ট্র নির্বাচন, হরিয়ানা নির্বাচন আর এখন দিল্লি নির্বাচন প্রমাণ করেছে কিভাবে কারচুপি হয় ভোটে।
একেবারে ভোটের লিস্ট থেকে গণনা পর্যন্ত, কত পঞ্চায়েত নির্বাচন, কত লোকসভা নির্বাচন তার সাক্ষ্য গ্রহণ করছে। এখন হচ্ছে শস্যের মধ্যে ভূত আছে, ভূত নিজে মন্ত্রোচ্চারণ করছে যে আমি ভূতটা হব। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে তৃণমূল কংগ্রেস 215টা আসন 2026 নির্বাচনে পাবে এবং সেই লক্ষ্যে ছাপানোর নির্দেশ দেওয়া হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই ঘোষণা করলেন যে টার্গেট 215 তাহলে এই যে এখন কাঁদুনি করছেন ভোটার লিস্টে, দেখবেন অমিত শাহ এবং মমতা ব্যানার্জি বিজেপি তৃণমূল একই কায়দা, আগে নাম্বার ঘোষণা করে দেয়, তারপর ওপর থেকে নিচ পর্যন্ত মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মিডিয়া পাওয়ার, কালো টাকা, সাদা টাকা, কর্পোরেট টাকা, ইলেকট্রাল বন্ড ব্যবহার করে নিয়ে সেই নাম্বারটাকে বুঝিয়ে দেয়। তারপর গোটা নির্বাচনী প্রক্রিয়াটা লোক দেখানো হয়, ফলটা আগে ঘোষিত হয়ে যায়। তার ভিত্তিতেই টেলিভিশন চ্যানেলেও চলে আলোচনা বিতর্ক, তার ভিত্তিতেই চলে প্রি পোল, ওইসব নানা রকমের ব্যাপার, ওপিনিয়ন পোল, আর তারপরে আবার এক্সিট পোল। তো এটা তো আগে ফল ঘোষণা করে দিচ্ছেন, তো ভোট করার দরকার কি, আর ভোটার লিস্টই বা দরকার কি? তো নিজে নিজেকে ইলেক্টেড ঘোষণা করে দিতে পারেন। ষড়যন্ত্রতান্ত্রিক প্রবণতা এটা কি বলে? সেলিম বলেছেন যে সিবিআই চার্জশিটের নাম্বারে বিজেপিতে আমন্ত্রণ লিখি, কিন্তু অভিষেক ব্যানার্জি আজকে বলেছেন যে আমার গলা কেটে দিলে মমতা ব্যানার্জি জিতবে। আবার দেখুন না, এক বলে করুন, নাম বলবো তালিকা দিয়ে 2021 বিধানসভা নির্বাচনে কত লোক এরকম গিয়েছিল? মমতা জিন্দাবাদ যারা বলতো তারা জয় শ্রীরাম বলে চলে গিয়েছিল না, মন্ত্রী শান্তি সব। আবার জয় শ্রীরাম যারা বলছিল তারা সবাই চলে আসেনি। জিতেন্দ্র তিওয়ারি, অর্জুন সিং, রাজীব ব্যানার্জি, কত নাম বলবো আমি? ওসব টাকায় বিকে 1 কোটি। ছেলেটা 215 টার্গেটটাকে কাউন্টার করতে গেলে যে ধর্মনিরপেক্ষ শক্তিটার কোঅগুলেট করা দরকার পশ্চিমবঙ্গে, সেটা কি তৈরি হচ্ছে বা তৈরি হওয়ার মতন জায়গায় রয়েছে? আমি বলছি 215 পেলেন কোথেকে? 294টা আসন আছে। এটাকেই বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আজ থেকে শুরু হলো, এবং গোটা মিডিয়াকে ব্যবহার করে নিয়ে 215 গল্প লেখা হবে এবং বলা হবে, তারপর ওটাই একটা মানুষের মাথার মধ্যে ঢোকানো হবে। সরি, আপনার কোন অ্যাসেসমেন্ট আছে 215 নিয়ে? তাহলে আপনি বলুন, একটা সংখ্যা নিরপেক্ষ কোয়েশ্চেনটা করুন, আর নাহলে সম্পূর্ণ সংখ্যাটা বলুন। আমি অন্তত আমার প্রেস কনফারেন্সকে কোনো একটা পার্টিকুলার মেসেজ সেল করার জন্য ব্যবহার করতে দেবো না। সেলিমদা, এই যে ধর্মনিরপেক্ষ যে শক্তিটা রয়েছে উল্টো দিকে, সেইটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে আপনাদের কিছুদিন আগে স্টেট কনফারেন্স হয়েছে, সেইটার বৃত্তটাকে বড় করার জন্য কিভাবে এগোচ্ছে বা ভাবছে? আসলে রাজ্যটাকে বাঁচাতে হবে, রাজ্যের ভবিষ্যৎটাকে বাঁচাতে হবে, রাজ্যের মানুষের ঐক্যটাকে বাঁচাতে হবে, এবং সেই জন্য যারা মানুষকে ভালোবাসেন, রাজ্যটাকে ভালোবাসেন, দেশটাকে ভালোবাসেন, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। সে কাজে সিপিআইএম রাজ্য সম্মেলনের রেফারেন্স দিয়েছেন, আমরা সেখানে আলোচনা করেছি। প্রথম শর্ত হচ্ছে সিপিআইএম কে আরো মজবুত আমরা করব, সেই শপথ নিয়েছি। শ্রেণী আন্দোলন হবে, গরিব মানুষকে নিয়ে জড়ো করা হবে, মধ্যবিত্ত নিম্নবিত্তদেরকে, বেকার ছেলে মেয়েদেরকে, ছাত্রদেরকে, এবং সে লড়াই ইতিমধ্যে চলছে। আপনারা জানেন আমাদের রাজ্য সম্মেলনে আলোচনা করেছি, সেখানে তো সিদ্ধান্ত হওয়ার আগে তো আমরা আগে কতগুলো প্রস্তুতি নিয়েছি। তাহলে গত নভেম্বর মাস থেকে আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম, জানুয়ারিতে কিছু ঘোষণা করেছিলাম, জানুয়ারি থেকে এখন পর্যন্ত যা প্রস্তুতি নিয়েছি, রাজ্য সম্মেলনে তা ঘোষণা করা হয়েছে, এবং এখন থেকে যা হবে আবার মে মাসে ঘোষণা করা হবে। 2 মাস অন্তর অন্তর আমাদের কতগুলো ফেজ আমরা ভাগ করেছি, এবং সেখানে দাঁড়িয়ে এক সংগঠনকে মজবুত করা, নতুন কর্মী বাহিনীকে নিয়ে আসা, আর যারা বসে গিয়েছিল, চলে গিয়েছিল, সরে গিয়েছিল, নড়ে গিয়েছিল, তাদেরকে জড়ো করা। তার উপর দাঁড়িয়ে যারা বামপন্থী আছেন, বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে ব্যক্তি, গোষ্ঠী, দল, তাদের সবাইকে আমরা জড়ো করছি। এবং এটা কঠিন কাজ, কিন্তু অনেকটা সহজে উঠেছে, কারণ একটা এই আর্যিকর মুভমেন্টের সময় দেখেছেন যে একটা বামপন্থার পুনরুত্থান, পুনর্জাগরণের এখানে দাঁড়িয়ে একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠছে। সবটা যেটা নির্বাচনী জোট নয়, আমরা সেটা বলছিও না, কিন্তু ইকোসিস্টেম, লেফট ইকোসিস্টেম, যেটাকে বিজেপি আর তৃণমূল দক্ষিণপন্থা উত্থান মানে এই দাঙ্গা, হাঙ্গামা, সাম্প্রদায়িকতা, এই যে একটা শিব মন্দিরে কে জল ঢালতে যাবে, কে জানতে হবে না জাতির ভিত্তিতে, একটা রামনবমী এবং ঈদের সময় আনন্দ হবে না দাঙ্গা হবে, সে নিয়ে লোকেদের আশঙ্কা, এটা তো আমাদের যে বাম যে পরিমণ্ডল ছিল ভেঙে দক্ষিণ যা তৈরি করা হয়েছে দক্ষিণপন্থা বিজেপি তৃণমূল মিলে, সেটার বিরুদ্ধে একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠছে।
তাহলে তার প্রথম শর্ত হচ্ছে ধর্মভিত্তিক এক কাটটা করা। যে আগে হচ্ছে দাঙ্গা হলে আমরা কি বলতাম, দাঙ্গা নয় শান্তি চাই। আমরা এখন শপথ নিয়েছি দাঙ্গা করতে চাইলে তার আগেই ঐক্যবদ্ধভাবে ধর্মনিরপেক্ষ মানুষ সেটাকে আটকাবে, দাঙ্গা রোখাও। কারণ পুলিশ গত রামনবমীর সময় রিসরা এবং শিবপুরে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন পুলিশ আধ ঘন্টা একটু সময় দিয়েছিল দাঙ্গা করার জন্য, যেটা ধুলা করে দিয়েছিল, যেটা বসিরহাটে দিয়েছিল, যেটা রানীগঞ্জে দিয়েছিল। তাহলে আমরা এবার পুলিশ দাঙ্গাবাজদেরও সে সুযোগ দেবো না, আর পুলিশকেও সে সময় দেওয়ার সুযোগ দেওয়া হবে না। তার আগে থেকে আমরা প্রচার এবং প্রস্তুতি গ্রহণ করবো, যেখানে স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে এবং দাঙ্গা আটকানোর চেষ্টা করবে। এইভাবেই আরো বেশি বৃহত্তর মানুষের ঐক্য গড়ে উঠবে। সেখানে দাঁড়িয়ে মানুষের রুটি রুজির প্রশ্ন, মূল্যবৃদ্ধির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, এই নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে উঠবে। তারা একদল ধর্মের নামে কারসাজি করবে আর অন্য আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলে আমরা সেটাকে রুখে বাংলার ভবিষ্যৎকে রক্ষা করার জন্য চেষ্টা করব। সেখানে কি নন লেফট পার্টি যারা ইকোসিস্টেমে আসতে পারে তাদের সঙ্গে কি ডায়লগ ওপেন করছেন? লেফট ইকোসিস্টেম রিভাইভ করলে তার ভিত্তিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল নয়, আমি কোনো ব্র্যান্ড করতে চাইছি না, মধ্যপন্থী, দক্ষিণপন্থী, বামপন্থী, বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যেতে রাজি নয়, তাদের হাতে তামাক খাবে না এমন সব শক্তিকে আমরা একটা করছি, করবো। উনি বলেছিলেন যে 2001 সালে বামফ্রন্ট সরকারের পতন হতো, কিন্তু সেটা হয়নি কংগ্রেসের বিশ্বাসঘাতকতার জন্য। এর মধ্যে 2011-তে তিনি এলেন, তাহলে কংগ্রেসের সহযোগিতার জন্য, সেটাও বলা উচিত, সত্য কথা পরিষ্কার করে বলা উচিত। তো আপনারা দেখলেন আপনা খবর আপনা খবর।